যে সেটা যে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বিধানসভায় ঘোষণা করুক যে পশ্চিমবঙ্গে কত ওয়াকফ সম্পত্তি আছে। 1,48,234টা ওয়াকফ সম্পত্তির তালিকা প্রকাশ করুক। আপনারা শুনলে অবাক হবেন, টালিগঞ্জ ক্লাব, রয়্যাল গল্ফ ক্লাব, বিধানসভার নিজস্ব যে বিধানসভায় বিল পাস করছে সেই বিধানসভাটা সব ওয়াকফ সম্পত্তি। বিধানসভার তরফ থেকে ওয়াকফ বোর্ডকে ভাড়া দেওয়া হয় 100 টাকা। আপনি নিজের রাজ্যে ওয়াকফ নিয়ে কি করেছেন, ওয়াকফ সম্পত্তি কতটা লুট হয়েছে আপনার আমলে, তার তথ্য আমরা জানতে চাই। বাংলা মানুষ জানতে চাই যে কত ওয়াকফ সম্পত্তি আপনার আমলে এই বাংলায় লুট হয়েছে। আর 1,48,234টা ওয়াকফ সম্পত্তির তালিকা জেলাব্যাপী প্রত্যেকটা জেলায় হিসাবে আপনাকে জানাতে হবে মানুষকে। এই আমাদের দাবি। এটা পরিবারবাদ তো আজ থেকে বলছে না, এটা সারা জীবন পরিবারবাদই বলছে। এটা বলতে পারছে না যে প্রিয়াঙ্কা গান্ধী ওয়ায়নাড থেকে নির্বাচিত জনপ্রতিনিধি। তার আসল পরিচয়টা হচ্ছে তিনি ওয়ায়নাড থেকে এই প্রথম লোকসভার আসনে এক বিশাল অঙ্কের ভোটের মার্জিনে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আজ ভারতবর্ষের সংসদ ভবনে, ভারতবর্ষের পার্লামেন্টে তিনি শপথ দিলেন। এটাই তার এই মুহূর্তে সব থেকে বড় পরিচয়। মানুষকে অনেক বিভ্রান্ত করেছে। এইসব কথার এখন আর কোনো ধার ভার নেই। আপনারা বিজেপি পার্টির নেতাদের, তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তারা কে কোথায় দেখুন। এটা একটা পলিটিক্যাল ফ্যামিলি, আজীবনের পলিটিক্যাল ফ্যামিলি। এটা আজকের না। গান্ধী পরিবার যতটা না পরিবার, তাতে একটা পলিটিক্যাল ফ্যামিলি। ভারতবর্ষের স্বাধীনতার সঙ্গে যাদের যোগসূত্র, যাদের সম্পর্ক, তো গান্ধী পরিবারকে তাই আমরা বলি কি গান্ধী পরিবার একটা প্রতিষ্ঠান। সেটা একটা গোটা পরিবার এবং সে পরিবারটা একটা প্রতিষ্ঠান। গান্ধী ফ্যামিলি ইজ ইটসেলফ অ্যান ইনস্টিটিউশন। এটা একটা প্রতিষ্ঠান। তো স্বাভাবিকভাবেই বিজেপি পার্টির কথা বলা আর সাজে না। সে এই মুহূর্তে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে পার্লামেন্ট, হাইকোর্ট যেটা বলেছে সেটা তো স্বাভাবিক। এটা কিন্তু হাইকোর্টে গিয়ে আর দরবার করেনি ইউনুসের সরকার, এই কারণে যে আন্তর্জাতিক চাপ তাদের উপর সৃষ্টি হচ্ছে। এটা জুডিশিয়ারি দেখেছে, ভালো কথা। এখন তাহলে বাংলাদেশে জুডিশিয়ারি বেঁচে থাকুক, জুডিশিয়ারি নিরপেক্ষ থাকুক, এটা আমরাও চাই। যেমন ভারতে চাই, বাংলাদেশেও চাই। ভারতে যেমন গণতন্ত্র চাই, বাংলাদেশেও চাই। একথা বলা মানে বাংলাদেশের আভ্যন্তরের উপর হস্তক্ষেপ করা একদমই নয়। আমাদের পাশের দেশ, আমরা এড়িয়ে যেতে পারি না। আমরা ভূগোলকে এড়াতে পারি না। আমরা ভূগোলকে অস্বীকার করতে পারি না। যদি ভূগোলকে অস্বীকার করতে না পারি, তাহলে বাংলাদেশ আমাদের পড়োশী দেশ। তাই আমাদের ভালো লাগুক বা না লাগুক, এই পড়োশী দেশের ভালো মন্দ নিয়ে আমাদের থাকতেই। বাংলাদেশে যে চিন্ময় কৃষ্ণ দাস, যে তার হয়ে সওয়াল করতে গিয়ে, কালকে ওটা ছিল ওই অন্য আইনজীবী তার হয়ে সওয়াল করছিলেন, অন্য আইনজীবী মারা গেছেন, এটাও কারণ ছিল। তার আইনজীবী ছিলেন না, পরে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, কালকে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে কোর্টে তোলা হয়েছিল, তারপরে অ্যাটর্নি জেনারেল রাত্রে যে তিনি বিবৃতি দিয়েছিলেন, তাতে ইসকনকে ব্যান করার প্রস্তাব রাখা হয়েছিল। আমার মনে হয় আন্তর্জাতিক বিশ্বের যে চাপ, কারণ ইসকন একটা আন্তর্জাতিক সংগঠন, তারা কখনো হিংসা করে বলে আমাদের জানা নাই, তারা কখনো রাইফেল বন্দুকের কারবার করে বলে আমাদের জানা নাই। এটা একটা আন্তর্জাতিক কৃষ্ণ ভক্তদের একটা দল। তাদের সঙ্গে বাংলার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, মায়াপুরের সম্পর্ক আছে, আপনারা জানেন। ইসকনের হেডকোয়ার্টার নাম মায়াপুর। তো আমাদের বক্তব্য তখন সারা আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে, কারণ আপনাদের কাছে ইসকনকে ব্যান করার প্রতিবাদে আমেরিকাতে, ইউরোপে সর্বত্র প্রতিবাদ মিছিল ধ্বনিত হয়েছে। আজকে বাংলাদেশের বিরাট সাহায্য আসে ইউনাইটেড নেশনস থেকে, বাংলাদেশে প্রচুর পরিমাণ আর্থিক সাহায্য আসে আমেরিকা থেকে, ইউরোপ থেকে। তাই স্বাভাবিকভাবেই সেখানটায় আর্থিক অসুবিধা তৈরি হতো, আর অনেক বিপদ তৈরি হতো তাদের। তারা অনেক বেশি একঘরে হয়ে পড়তেন। তাই বুদ্ধিমান ইউনুস, যে যতটা না বাংলাদেশি তার থেকে বেশি বিদেশি, সে বাংলাদেশি কম বিদেশি বেশি, তিনি বুঝেছেন যে আর এগোলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, তাই এটাকে থামানো হয়েছে। আমরা তো বলছি না যে
পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের ক্যাডার পাঠিয়ে বাংলাদেশের সব ঠিকঠাক করে তা তো বলিনি আমরা। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের হারমাত বাহিনী তারা গ্রামে গঞ্জে বিরোধী দল কংগ্রেস সিপিএম তাদেরকে মেরে ধরে ঠান্ডা করতে পারে আমরা জানি, বাকি তাতে কোনো দম ঠোপ না সেটাও জানি আমরা। তো আমার প্রশ্ন এইখানে যে হঠাৎ তাহলে 21শে জুলাই আপনি আপনার প্রোগ্রামের কথা নিশ্চয় মনে আছে, শহীদ দিবসে আপনি কলকাতা থেকে বলেছিলেন, আপনার বক্তব্যটা একবার পড়ে নিতে পারেন নিজে নিজে, যে পাশে বাংলাদেশে খুব গন্ডগোল হচ্ছে, সেখান থেকে যদি কোনো মানুষের বিপদে তারা এই রাজ্যে প্রবেশ করে তাহলে আমি তাদেরকে সাদরে গ্রহণ করব, বিপদে পড়ে যদি তারা যদি আসে। একথা আপনি বলেছেন, আমরা বলিনি। আমার বক্তব্য সেইটা না, আপনাকে বিদেশে রাজনীতিতে হস্তক্ষেপ করতে কেউ বলেনি, ওটা আপনার ক্ষমতা নেই, এটা এটা আমরা জানি আপনি কতদূর পারেন না পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সব পরিচয়ের উপরে বাংলায় আরেকটা আলাদা পরিচয়, যে আমরা সবাই বাঙালি, আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করি। এই বাঙালি ভাষা এবং বাঙালি সংস্কৃতিকে রক্ষা করার জন্যই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। সেই স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ বাঙালিকে শহীদ হতে হয়েছিল। তাদের প্রতি তাই আমাদের একটা আবেগ আছে, তাদের প্রতি আমাদের একটা অন্যরকম আত্মিক ভাবনা আছে, আন্তরিক ভাবনা আছে। আপনি কি আবেদন করতে পারেন না? আপনি কি আবেদন করতে পারেন না যে বাংলাদেশের সরকার বাংলাদেশ পশ্চিমবঙ্গের একজন বাঙালি হিসাবে বাংলাদেশে যে অত্যাচার চলছে, বাংলাদেশে যে হিংসা চলছে, বাংলাদেশে যে হিন্দু এবং উদারবাদী মুসলমানদের উপরে আক্রমণ চলছে, সেই হিংসাকে থামানোর জন্য আপনি চেষ্টা করুন। এ কথা বলা মানে এটা নয় যে আমি বিদেশি কোনো বিষয় হস্তক্ষেপ করছি। আমরা প্যালেস্টাইন নিয়ে বলি না, আমরা বলি প্যালেস্টাইন নিয়ে, ইউক্রেনের যুদ্ধ থামুক আমরা বলি না, অসুবিধা কি আছে? আমরা এখান থেকে বলিনি যে আমেরিকায় সাদা কালোর জাতি বিদ্বেষ না থাকে, আমরা বাংলা থেকে বলিনি যে সাউথ আফ্রিকায় জাতি বিদ্বেষ বন্ধ হোক। এর মধ্যে অপরাধ কে আছে, অন্যায় কে আছে, মাথা ঢুকছে না। সেগুলো কি বিদেশে হস্তক্ষেপ? আমরা ইসরায়েলের উপরে যে ইসরায়েলের যে হামলা, প্যালেস্টাইনের সাধারণ মানুষের উপরে, শিশু মহিলাদের মৃত্যু হচ্ছে, হাজার হাজার প্যালেস্টাইনের শিশু মহিলা মারা যাচ্ছে, তাদের জন্য কি আমরা প্রতিবাদ করিনি? আমরা কি বলিনি যে প্যালেস্টাইনের উপরে এই আক্রমণ বন্ধ, প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ? এ কথা কি আমরা বলতে পারি না? আমরা কি কথা বলতে পারি না যে বাংলাদেশে হিংসা বন্ধ হোক, সেখানে সব মানুষের বাঁচার অধিকার ফিরিয়ে দেওয়া হোক? এ কথা কি আমরা বলতে পারি না? আজকে